আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শহীদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে আসতে দেয়া হবে না। মহাসমাবেশে হেফাজতে ইসলামের হুঁশিয়ারি, কোরআন সুন্নাহ বিরোধী কোনো সংস্কার মেনে নেওয়া হবে না। সংস্কারের পর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামাত। একটি রাজনৈতিক দল কর্মী সামলাতে ব্যর্থ হওয়ায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ে দেয়া হবে জাতীয় সনদ, জানালেন আলী রিয়াজ। অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে অরাজকতা সৃষ্টির আশঙ্কা জাতীয়তাবাদী জোটে। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান এম শাখাওয়াত হোসেনের। নির্বাচনী ইশতেহারে শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিতের তাগিদ। এবং পাকিস্তান জঙ্গি মদতকারী রাষ্ট্র নয়, ব্রিটিশ গণমাধ্যমকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি দেশটিতে অর্থনৈতিক হামলা চালানোর প্রচেষ্টা দিল্লির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শাপলা চত্বরের গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বক্তারা বলেন, যদি কোনো এবং কিন্তু ছাড়াই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। শহীদের রক্তের উপর দিয়ে তাদের রাজনীতিতে আসতে দেওয়া হবে না। সেই সঙ্গে নারী অধিকার সংস্কারের নামে কোরআন সুন্নাহ বিরোধী কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। দাবি আদায় আগামী 23শে মে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় রিপোর্ট করছেন মনির হোসেন তপু। আবারও লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান। নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল এবং ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে হেফাজতে ইসলামের এই বিক্ষোভ সমাবেশ। বিগত এমপি মন্ত্রীগণ মামলা উঠে নিয়েছে, কিন্তু আমাদের হেফাজত কর্মীরা এখনো জেলের কুটিতে পড়ছে। যারা বলেছিল হেফাজত মাঠে থাকবে না, আজকে তারা বাংলার জমিনে থাকতে পারে নাই। শাপলা চত্বরে নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করছে। দলটির নেতারা বলেন, নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে কেবলই ইসলামী বিধান। সেজন্য কাজ করছে ইসলামী আদর্শের দলগুলো। তবে কোনো অবস্থাতেই কুরআন আর হাদিস বিরোধী কোনো প্রস্তাব এদেশের মানুষ মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন তারা। নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হেফাজত ইসলামের শীর্ষ নেতা মামুনুল হক বলেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই লড়াই চলবে। 2 মাসের মধ্যেই দলের নেতাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি উঠে সমাবেশ থেকে। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের কোন দোসর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায়ে তারা চালায়, তাদের সঙ্গে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সিনিয়র সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, শাপলা চত্বরের গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে ছাড় নয়। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এরপর 4 দফা দাবি আদায়ে 23 মে বাদ জুম্মা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় হেফাজত ইসলাম। আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম। সবশেষ আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মহাসমাবেশ। নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায় হেফাজত ইসলাম বাংলাদেশ। তবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো প্রস্তাব মেনে নেবেন না তারা। সোহরাওয়ার্দী উদ্যানের এই জনস্রোত থেকে তারা এই দাবি জানিয়েছেন। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।
মৌলিক সংস্কার শেষে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত ইসলাম। তবে কোনোভাবেই এপ্রিল মাস পার না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী মগবাজারে 2 দিনব্যাপী জেলা ও মহানগর আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় একটি রাজনৈতিক দল কর্মীদের সামলাতে ব্যর্থ হওয়ায় দেশে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর ঢাকায় জামায়াত ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন। দুদিনের এই আয়োজনে অংশ নেন দলটির সারা দেশের শীর্ষ নেতারা। সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন 2009 সাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের ওপর নির্যাতন চালিয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি। গণহত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, অপহরণ করেছেন, জনগণের সম্পদ বিদেশে পাচার করেছেন, তাদেরও আমরা ন্যায্য বিচার দাবি করি। আমিরে জামায়াত বলেন, নারী সংস্কার কমিটি যে সুপারিশমালা প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়ন হলে পবিত্র কোরআনের বিধিমালাকে হেয় করা হবে। তাই অনতিবিলম্বে এই কমিশন বাতিল করার আহ্বান জানান তিনি। আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে গিয়ে তারা কিছু সুপারিশমালা এনেছেন। এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না। এরকম বিষয় যদি সমাজে কখনো ভুল কমেও ঢুকে পড়ে তাহলে সামাজিক ব্যবস্থা একদম তছনছ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ফেব্রুয়ারি ও এপ্রিলের মধ্যেই নির্বাচন দেওয়ার পরামর্শ জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। তিনি বলেন, কোন দল তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। চাঁদাবাজি সহ সামাজিক অপকর্ম থেকে বিরত না থাকলে সেসব দলের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে। কোনো দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিতে। এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক জায়গায় আসতে হবে। জাতীয় সংসদের এলইডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় জোটের সমন্বয়ক জানান, অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশে অরাজকতার সৃষ্টি হবে। আরও জানাচ্ছেন রাসনা দাস। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক করে। জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে জোটের নেতৃত্ব দেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। স্বাগত বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নির্ধারিত সময়ই হবে জাতীয় সনদ। কঠোর অবস্থান ছেড়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানান তিনি। সুনির্দিষ্ট এই 6 মাসের মধ্যেই আমরা চাই যেন আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারি। জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ। বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন তার দল। আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থেকে 4 মাস করলে ভালো হয়। আমরা বলেছি রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্য দ্বারা হতে হবে এবং সংসদ সদস্যের বাইরে ওনারা যে ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, এইটা স্থানীয় সরকার নির্বাচন সংযুক্ত করা যাবে না। তিনি জানান, 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 112টিতে সমর্থন জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে তারা একমত বলেও জানান সমমনা জোটের সমন্বয়করা। বিকালে ঐকমত্য কমিশনের সাথে মার্ক্সবাদী দল বাসদ আলোচনায় বসে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশের উপর দিয়ে কোনো করিডোর দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গণ অধিকার পরিষদ। দলটির নেতারা বলেন, ভারত, চীন বা মার্কিনীদের দাসত্ব বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। নারী সংস্কার নীতি ও করিডোরের বিষয়টি সামনে এনে সরকার নির্বাচন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়ার পায়তারা করছে বলে জানান তারা। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজনৈতিক নেতা ও পেশাজীবীদের গণ অধিকার পরিষদে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলে নেতারা বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুততার সাথে শেষ করতে হবে। ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান গণ অধিকার পরিষদের নেতারা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে পূর্ব তিমুরের মতো আরেকটা স্টেট তৈরি করার সেই অনেকের মিশনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা এখান থেকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, অনতিবিলম্বে রাজপথে নামা হবে। বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৩১ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়েছে। গত ১৬ মার্চ আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এই ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন। ২০২১ সালে ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১। বিচারিক আদালতের দেয়া ওই রায়ে বলা হয়, আসামিরা পরস্পর যোগ সাজসে একে অপরের সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনেন এবং নির্মম ও নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে হত্যা করেন। কৃষি খাতের ভর্তুকি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল চাপাচাপি করলে প্রয়োজনে IMF এর চুক্তি থেকে সরকার বেরিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড আনিসুজ্জামান চৌধুরী। তিনি জানান, গবেষণার কারণে কৃষি উন্নত হয়েছে, মানুষকে বাঁচিয়ে রেখেছে। কোনো অবস্থাতে কৃষিকে অবহেলা করা যাবে না। রাজধানীতে কৃষি অর্থনীতি সমিতির কৃষি বাজেট নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় কৃষিবিদ জাহাঙ্গীর আলম জানান, কোনো সরকারের আমলে বাজেটে কৃষি খাতের জন্য কোনো প্রবৃদ্ধি থাকে না, এটি হতাশার। শিল্পায়ন করতে গিয়ে কোনো পরিস্থিতিতেই কৃষিকে পিছিয়ে রাখা যাবে না বলেও জানান বক্তারা। এখানে আপনার 3 বছরের প্রোগ্রাম দিয়েছেন, সেখানে 6 মাসের মধ্যে বার হয়ে আসছি। আমাকে তো রিওয়ার্ড করেন, পানিশমেন্ট করতে পারেন না। সেজন্য স্যার খুব খুশি হলেন এবং এই আমরা মোটামুটি ওই ধরনের সিদ্ধান্তে আসছি। যদি তারা বেশি চাপাচাপি করেন, আমরা বলবো যে দরকার নেই, আমাদেরকে আপনাদের বড় রিওয়ার্ড করা উচিত। সেখানে উল্টো আপনাদেরকে শাস্তি করার চেষ্টা করতেছেন, সেটা হতে পারে না, সেটা নট ফেয়ার। IMF অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য, আপনারা জানি খুশি হবেন। আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি, প্রয়োজন হলে আমরা IMF থেকে বেরিয়ে আসবো। আগামী নির্বাচনে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেননি এমন ব্যবসায়ীকে মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M সাখাওয়াত হোসেন। রাজধানী BFDC-তে বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। এ সময় দেশের ৮ কোটি শ্রমজীবীর সামাজিক সুরক্ষা নিশ্চিতে নির্বাচনী ইশতেহার দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অধিকার সুরক্ষায় অবশ্যই শ্রমিক সংগঠনের দায়িত্বই বেশি। যে এতগুলো মুনাফা ঘরে তোলে, দায়িত্ব তাকেই নিতে হবে। এতে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম সচিব AHM শফিকুজ্জামান বলেন, রাজনৈতিক প্রভাব বলয়ের বাইরে এসে সংগঠনগুলো ঐক্যবদ্ধ থাকলে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গত 15 বছর শ্রমিক সংগঠনগুলো আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলেছিল, শ্রমিকদের পক্ষে নয়। শ্রমিক সংগঠনগুলো তাদের এত নেতা, এত দল, সেখানে তারা কিন্তু ওই একই ভোকাল বা একইভাবে সংগঠিতভাবে কিন্তু বার্গেনিং এ আসতে পারছে না। তারা অনেক সময় পলিটিসাইজ হয়ে যায়, তারা ব্যক্তি স্বার্থের জন্য কাজ করে। শ্রমিকদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিন্তু ছাত্র জনতার বিপ্লবে যে দেশে নতুন ভাবে আমরা পেয়েছি, সেই দেশকে কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের জুলাই বিপ্লবের সকল সুফল ম্লান হয়ে যাবে। 8 কোটি
ফরমাল ইনফরমাল শ্রমিক রয়েছে, তাদের সুরক্ষা আমাদের করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে শ্রমজীবী মানুষ এদেশে বড় একটা শক্তি। আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের ম্যানিফেস্টোর মধ্যে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের অধিকারের কথা তাদের সেই নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে, আমি মনে করি তাদের ভোট বাড়বে বই কমবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জানান, শ্রমিকদের পাওনা না দিয়ে বিদেশে পালিয়ে থাকা কারখানা মালিকদের প্রতিষ্ঠান বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। রাজনৈতিক আদর্শ নেই এমন ব্যবসায়ীদের জাতীয় নির্বাচনে আসার পথ বন্ধ করতে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। ব্যবসা যারা করার পলিটিক্স করবেন এটা কোনো বড় কথা না। নমিনেশন যদি উনি 20 কোটি 30 কোটি টাকা দেখে নেন, আরো 10-20 কোটি টাকা উনি কনস্টিটিউয়েন্সিতে খরচ করেন, এটা তার টাকা না, এটা ব্যাংকের থেকে নেওয়া টাকা। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করবো যে আপনারা যখন নমিনেশন দেবেন প্লিজ লুক এন্ড ট্রিট। ইলেকশন কমিশনের দায়িত্ব হবে সামহাও আরপিওতে পরিবর্তন আনা, যে কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না। প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। চলতি মাসের মাঝামাঝিতে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের নিবন্ধন ও গঠনতন্ত্র প্রণয়নের কাজ শেষ পর্যায়ে। ATN বাংলাকে এনসিপি যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনুভা জাবিন এবং গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান অ্যাডভোকেট জাবেদ রাসিন জানান, নিবন্ধনের সব শর্ত পূরণের পাশাপাশি শিগগিরই 21টি জেলা এবং 100টি থানা কমিটি ঘোষণা করা হবে। আদ্দিন সজীবের রিপোর্ট। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি? 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী শাসন পতনের 6 মাস পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ক্ষমতা না জনতা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও পরিকল্পনা আছে জুলাই বিপ্লব থেকে উঠে আসা দলটির। এখনো নির্বাচন কমিশনে দলটি আবেদন না করলেও নতুন দলগুলোর অনুরোধে আগামী 22 জুন পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। আমরা সবসময় যেটা বলে এসেছি যে একটা মৌলিক সংস্কারের পরেই আমরা নির্বাচনটা চাই, সেটা যখনই হোক, ডিসেম্বরে হলে ডিসেম্বরে, জুনে হলে জুনে। বিগত দিনে যে নির্বাচন কাঠামো বা ক্ষমতা কাঠামো ছিল, যেটার মাধ্যমে এক ধরনের স্বৈরশাসক ফ্যাসিবাদের যে জন্ম হতো, আমরা সেই কাঠামোটার চক্র থেকে আমরা বের হতে চাই। নিবন্ধন পেতে কমপক্ষে 100টি উপজেলায় দলীয় কার্যালয় স্থাপন এবং 1/3 জেলায় সক্রিয় সাংগঠনিক কাঠামো সহ প্রতিটি উপজেলা বা থানায় কমপক্ষে 200 জন ভোটারকে সমর্থক হিসেবে তালিকাভুক্ত করার শর্ত আছে নির্বাচন কমিশনের। কতটা প্রস্তুত এনসিপি? 450-র মতন উপজেলাতে আমাদের কমিটির বিস্তার ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও অনেকগুলো জেলা পর্যায়ে তারা কমিটি দিতে পেরেছে। তো সেই ক্ষেত্রে সাংগঠনিকভাবে আমাদের কিন্তু সমগ্র দেশে বিস্তার লাভ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আমাদের স্ট্রাকচারটা আছে, কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড ফলো করে যে ডকুমেন্টেশনের কাজটা, সেটার জন্যই মূলত কিন্তু আমরা এই সময়টা নিচ্ছি। আগামী মে মাসের মাঝামাঝি নাগাদ হয়তো আমরা আমাদের নিবন্ধনের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করতে সক্ষম হব এবং আমরা নিবন্ধনের জন্য আবেদন করব। জাতীয় নাগরিক পার্টির গঠনতন্ত্র প্রণয়নে সম্প্রতি একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। কি তার অগ্রগতি আর দলের লক্ষ্য উদ্দেশ্যই বা কি হতে যাচ্ছে? খুব দ্রুত খসড়া তৈরি করার প্রস্তুত করার কাজ করছি এবং সেটা আমরা আগামী সপ্তাহে আমাদের যে পলিটিক্যাল কাউন্সিল আছে সেই কাউন্সিলে আমরা জমা দেব। আগামী 15 দিনের মধ্যে হয়তো একটা চূড়ান্ত গঠনতন্ত্র আমরা প্রণয়ন করতে পারবো। 1-2 ব্যক্তির খুশি অখুশি বা ইচ্ছা অনিচ্ছার উপর যাতে দলটা নির্ভর না করে এবং দলীয় নেতৃত্বে যাতে এক ধরনের স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে। সারা দেশে 400-রও বেশি উপজেলায় সক্রিয় সাংগঠনিক কাঠামো আছে জাতীয় নাগরিক কমিটির, যা নতুন দলটির রাজনৈতিক কার্যক্রমের গতি বাড়িয়েছে বলেও মনে করছেন শীর্ষ নেতারা। কালেকটিভ ডিসিশনের প্রতি জোর দিয়েছি এবং সভাপতি কিংবা এক ব্যক্তি যেন ক্ষমতার কেন্দ্রে না থাকেন, সেটা চেক এন্ড ব্যালেন্স করার যথেষ্ট বন্দোবস্ত এখানে ব্যবস্থা আমাদের গঠনতন্ত্রে রয়েছে। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা। যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি এবার পাকিস্তানের উপরে অর্থনৈতিক হামলা চালাতে জোর প্রচেষ্টা শুরু করেছে ভারত। পাকিস্তানের মদদে এই অঞ্চলে সন্ত্রাসবাদী সংগঠনগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে, এই অভিযোগ তুলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল যাতে দেশটিকে অর্থ সহায়তা না করে সেই লক্ষ্যে দৌড়ঝাঁপ চালাচ্ছে নয়াদিল্লি। এদিকে সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো বলেছেন, পাকিস্তান এখন আর জঙ্গি মদতকারী রাষ্ট্র নয়। এদিকে টানা 9ম দিনের মতো কাশ্মীর সীমান্তে দুপক্ষের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর।
অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুটি দেশই সীমিত পরিসরে সামরিক হামলার আভাস দিচ্ছে। এতে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার মধ্যে এশিয়াতেও একই পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। তবে কোনো মতেই এই অঞ্চলে আরেকটি যুদ্ধ চাইছে না মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়। এদিকে পেহেলগামে পাকিস্তানের মদদে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে। ভারতের এই অভিযোগ অস্বীকার করে আসছে ইসলামাবাদ। এবার এই জঙ্গি ইস্যুতে মুখ খুললেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন পাকিস্তান চরমপন্থার ঢেউয়ের মধ্যে দিয়ে গেছে, কিন্তু ইসলামী চরমপন্থা নির্মূল করার জন্য পাকিস্তান অভ্যন্তরীণ সংস্কার করেছে। এটা অস্বীকার করার উপায় নেই। একসময় সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে রাষ্ট্রীয়ভাবে মদদ দেয়া হয়েছিল, এটা ঐতিহাসিক সত্য, কিন্তু সেটা এখন অতীত। বর্তমানে পাকিস্তান সেই ধারা থেকে বের হয়ে এসেছে। এখন আর চরমপন্থার সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। যদিও ভারত বারবার বলে আসছে পাকিস্তানের মদদে এই অঞ্চলের সন্ত্রাসবাদী সংগঠনগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই ইস্যুকে কেন্দ্র করে যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি পাকিস্তানে অর্থনৈতিক হামলার পরিকল্পনা করছে দেশটি। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদদের অভিযোগ দীর্ঘদিনের। ভারতের দাবি, সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় পাকিস্তান, তারাই ভারতে নানাভাবে হামলা চালায়। পাকিস্তানের মাটিতে বসেই সেই সংক্রান্ত পরিকল্পনা করা হয়। ভারতের অভিযোগ, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে পাকিস্তান যে আর্থিক সহায়তা পেয়ে থাকে সে অর্থের অপব্যবহার করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগাম হামলার প্রেক্ষিতে পাকিস্তানকে আবারও ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করার জোর প্রচেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি। সেই সঙ্গে ইসলামাবাদকে $700 কোটি আর্থিক সহায়তাকে ঘিরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছেও উদ্বেগ জানিয়েছে। এর আগে 2018 সালে অর্থ আত্মসাৎ ও সন্ত্রাসে আর্থিক মদদ বন্ধ করতে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছিল IMF। পরে জঙ্গি সংগঠনের সদস্যদের বিচার ও শাস্তি নিশ্চিতের পর 2022 সালে সে তালিকা থেকে বের হয়ে আসে পাকিস্তান। আসিফুর রহমান সাগর, ATN বাংলা। মশা নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, এলাকাবাসীকেও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সকালে রাজধানীর খিলগাঁও আমতলা এলাকায় প্রায় 2 শতাধিক পরিচ্ছন্ন কর্মী নিয়ে মশক নিধন অভিযানের সময় তিনি এই আহ্বান জানান। আসছে বর্ষায় মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির সামনের রাস্তা এবং আঙিনা পরিষ্কার রাখার মধ্য দিয়ে দক্ষিণ সিটির প্রশাসক বলেন, কারো একার প্রচেষ্টায় মশা পুরোপুরি নির্মূল সম্ভব নয়, এজন্য এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে। বলেন, বিচ্ছিন্নভাবে নয়, নিয়মিত অভিযানের মাধ্যমে মশা নিধন কার্যক্রম চলমান রাখা হবে। যেহেতু ডেঙ্গু সিজন সমাগত, এ কারণে আমাদের নিয়মিত কার্যক্রমের উপরে আরও একটি বিশেষ কার্যক্রম দরকার। সে কারণে আজকের আমরা প্রায় এখানে 5 শতাধিক আমাদের পরিচ্ছন্ন কর্মী, আমাদের 30 জনেরও অধিক আমাদের মশক নিধনের কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সবাইকে নিয়ে আমরা আজকের এই বিশেষ কার্যক্রম শুরু করেছি। 3 দিনের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পার্বত্য জেলার বিনোদন কেন্দ্রগুলোয়। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন অনেকে। বান্দরবান প্রতিনিধি মিনারুল হক ও রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারহিদ ইসলাম টুম্পা। বৈশাখের এই সময়ে নীল আকাশে সাদা মেঘের ভেলা, সাথে মেঘ বৃষ্টি রোদের লুকোচুরি। প্রকৃতির এমন সৌন্দর্য মুগ্ধ করছে পর্যটকদের। টানা 3 দিনের ছুটি কাজে লাগিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছেন পর্যটকরা। বান্দরবানের নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ছাড়াও দেবতাখুম, থানচির বড় পাথর, রেমাক্রি ঝর্ণা, নীলগিরি, চিম্বুক, নীলাদ্রি, তমাতঙ্গিতেও ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। ওয়েদার অনেক সুন্দর, চারপাশে আকাশ নীল, ভালো লাগলো অনেক। নীলাচলে আসলাম, নীলাচলে আসলে সৌন্দর্য আপনারা এসে দেখতে পারেন। খুবই সুন্দর একটা এরিয়া, যার মনোরম পরিবেশ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। পর্যটকদের পদচারণায় মুখরিত পাহাড় ও হ্রদে ঘেরা শহর রাঙামাটিও। কাপ্তাই হ্রদ, ঝুলন্ত ব্রিজ, বার্গি লেক, পলোয়েল পার্ক, আরণ্যক সব জায়গাতেই পর্যটকদের উপচে পড়া ভিড়।
জায়গাটা অনেক সুন্দর, অনেক উপভোগ করছি, অনেক কিছু শুনছি যে জায়গাটা অনেক সুন্দর, তাই আজকে দেখতে আসলাম। তাই আমরা এখানে ঘুরতে আসছি ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে। সবকিছু ভালো আছে, পরিবেশ সুন্দর। ঈদের পর পর্যটন ব্যবসায় ভাটা পড়লেও টানা 3 দিনের ছুটিতে প্রাণ ফিরেছে শহরের সব হোটেল মোটেলগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন ও টুরিস্ট পুলিশ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরলে বেগম খালেদা জিয়াকে নেতাকর্মীরা বিমানবন্দরে স্বাগত জানাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। দলীয় প্রধানকে স্বাগত জানাতে গিয়ে জনদুর্ভোগ হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকাতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম জানান, সোমবার সকাল 11টায় বাংলাদেশ বিমান অথবা এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে। গত 7 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করতে প্রস্তুতকৃত খসড়া পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। আলোচনার মাধ্যমে খসড়া পরিবর্তনের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত রাজস্ব সংস্কার ও আমাদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় কোনো বৈষম্য সৃষ্টি না, জাতীয় স্বার্থে যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান অ্যাসোসিয়েশন সভাপতি। আলোচনায় অংশ নেয় বিসিএস ট্যাক্সেশনের সকল কর্মকর্তারা। গত বছরের মতো এবছর ঈদুল আজহায় ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন 2 অফার নিয়ে এসেছে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিলার চ্যানেলের নির্বাহী পরিচালক ইসাক জোয়ারদার, শোরুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, কর্পোরেট চ্যানেলের পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল মাহবুবুর রহমান এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন সোহেল কিবরিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অফারের মাধ্যমে মিনিস্টার ফ্রিজ কিনলে ক্রেতারা পাবেন স্ক্র্যাচ কার্ড ঘষে ক্যাশ ভাউচার, নিশ্চিত ডিসকাউন্ট সহ আকর্ষণীয় উপহার। বক্তারা বলেন, গত বছরের মতো এবছরও গ্রাহকদের ব্যাপক সাড়া পাবেন বলে আশা করছেন তারা। এবারে জানিয়ে দেব খেলার খবর। দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে গঠন করা হয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। 44 সদস্যের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক করা হয়েছে কিশোরগঞ্জের শরীফুল আলমকে, আর সদস্য সচিব করা হয়েছে বগুড়ার সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলকে। আরও জানাচ্ছেন পরাগারবান। সদস্য রাষ্ট্রের অন্য সব ক্ষেত্রের মতো সংস্কার চলছে ক্রীড়াঙ্গনেও। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নামের সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। উদ্দেশ্য দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের ক্রীড়াঙ্গনকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়া। ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখবো, কোনো ক্রীড়াবিদকে যেন রাজনৈতিক মতাদর্শের কারণে ধিকৃত হতে না হয়, সেজন্য আমাদের দৃষ্টি সবসময় থাকবে। স্বাধীনতার পর যারা ক্রীড়াঙ্গনকে সাজাতে নিরলস চেষ্টা করেছেন, গত 17 বছরে শুধুমাত্র দলীয় বিবেচনায় ক্রীড়াঙ্গন থেকে ছিলেন নির্বাসিত ও বঞ্চিত। ক্রীড়াঙ্গন যাতে আগে যেরকম সমৃদ্ধ ছিল, উজ্জ্বল ছিল, ক্রীড়াঙ্গনের ডেভেলপমেন্টের নামে নিজেদের পকেটের যারা উন্নয়ন করেছেন সেই লোকগুলোকে আপনারা আইডেন্টিফাই করুন। এ সময় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা জানান, ক্রীড়ার সঙ্গে জড়িতদের গুরুত্ব না দিলে ক্রীড়ার উন্নতি সম্ভব নয়। যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। মূলত জাতীয়তাবাদী ঘরানার ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি দেশের ক্রীড়াঙ্গনকে দলীয় প্রভাব মুক্ত রাখার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করল। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের ক্রীড়া সংগঠক এবং সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শহীদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে আসতে দেওয়া হবে না, মহাসমাবেশে হেফাজতে ইসলামের হুঁশিয়ারি। কোরআন সুন্নাহ বিরোধী কোনো সংস্কার মেনে নেওয়া হবে না।
সংস্কারের পর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামাত। একটি রাজনৈতিক দল কর্মী সামলাতে ব্যর্থ হওয়ায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময় দেওয়া হবে জাতীয় সনদ, জানালেন আলী রিয়াজ। অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে অরাজকতা সৃষ্টির আশঙ্কা জাতীয়তাবাদী জোটের। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান এম শাখাওয়াত হোসেনের। নির্বাচনী ইশতেহারে শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিতের তাগিদ। এবং পাকিস্তান জঙ্গি মদতকারী রাষ্ট্র নয়, ব্রিটিশ গণমাধ্যমকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি দেশটিতে অর্থনৈতিক হামলা চালানোর প্রচেষ্টা দিল্লির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।